শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি খুঁজতে এবার দুদকের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরতে ভারতকে দেয়ার চিঠির অপেক্ষায় বাংলাদেশ। ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতার অভিযোগ মির্জা ফখরুলের। বিচারের দাবি নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। 2000-এর বেশি নেতাকর্মীকে হত্যার অভিযোগ দায়ের। হজ এজেন্সি কোটা 1000 করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান হাবের। 500 জনের কোটা বহাল রাখার দাবি। সৌদি সরকার নির্ধারণ করায় ধর্ম মন্ত্রণালয়ের কিছু করার নেই বললেন উপদেষ্টা। এবং সংকট না থাকলেও চালের বাজার কেন ঊর্ধ্বমুখী শঙ্কিত খোদ বাণিজ্য উপদেষ্টাও বললেন, রাতারাতি বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়, দাম কমাতে সচেষ্ট সরকার। সময় সংবাদে সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর এই বিষয়ে আমাদের অনেকটা সিরিয়াসনেস ছিল এবং আমরা যেগুলো অবস্ট্যাকল আমরা ফেস করেছি সেগুলোকে ক্লিয়ার করা হয়েছে এবং এই ক্ষেত্রে আরও অনেক নতুন নতুন আইডিয়া আমরা এক্সপ্লোর করছি। এবং সবচেয়েতে যেটা গুরুত্বপূর্ণ ছিল, আপনি দেখবেন যে আমাদের এটা তো অনেক কয়েক হাজার কোটি টাকার এটা একটা প্রকল্প। দেখা যাচ্ছে যে পুরো কাজটা চলে গেল কোথায়? ওই বর্ডারের ওই পারে, ওইখানে জব তৈরি হচ্ছে, ওইখানের পেপার কোম্পানিগুলো ফুলে ফেঁপে উঠছে, ওইখানে প্রিন্টিং কোম্পানিগুলো যারা প্রিন্টিং করছে তারা ফুলে ফেঁপে উঠছে। সেই জায়গাটার থেকে আমরা এইখানে নিয়ে এসে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি আমরা দেখাতে চাচ্ছি যে তাদের সেই সক্ষমতাটা আছে এবং সেই সক্ষমতাটা তারা প্রমাণ করেছেন। অলরেডি আপনি আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি পরশুদিন কিন্তু বলেছেন যে অলরেডি কত 11 লক্ষ অলরেডি প্রিন্টিং হয়ে গেছে, 11 কোটি। তো সেই জায়গা থেকে আমি তো মনে করি যে এটা আমাদের জন্য অনেক সাকসেস, আমাদের প্রিন্টিং ইন্ডাস্ট্রিটার জন্য এটা একটা বুস্ট আমি বলবো। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা পেপারে যারা অনেক আমাদের অনেক বড় বড় কোম্পানি পেপারে অনেক ইনভেস্টমেন্ট করেছেন, তাদের জন্য এটা একটা খুবই সুখবর। তো আমরা আশা করছি এটা আরও এফিশিয়েন্ট সিস্টেম আমরা আরও তৈরি করতে পারবো। আশা করা যায় আগামী বছর আপনারা ঠিক 1 তারিখেই বই পাবেন। থ্যাংক ইউ। আর আরেকটা হচ্ছে যে আমরা পিডিএফটা আমরা দিয়েছি হচ্ছে 1 তারিখে। তো পিডিএফটা 1 তারিখে দেওয়ার কারণে যেগুলো অনেক স্কুল আছে তো একটু রিচ, তারা কিন্তু খুবই দ্রুত এটা নামিয়ে ফেলতে পারছেন। বা গ্রাম অঞ্চলেও দেখা যাচ্ছে যে পিডিএফ থেকে অনেকে যেগুলো বই পাচ্ছেন না খুব দ্রুত নামিয়ে কিন্তু তারা কাজ করতে পারছে, যেটা করোনার সময় হয়েছে সেটার আমরা কিছু রেপ্লিকেশন এখন দেখছি। তো এটা একটা আমরা ঠিক 1 তারিখে সবাই পিডিএফ পাচ্ছেন। সবাই কেউ বলছেন না যে আমি এবার টেক্সট বুকটা আমরা দেখি না, এখনো কেউ কিন্তু এটা বলছেন না। পিডিএফটা সবার কাছেই আছে। হোপফুলি আমরা যেই সমস্যাগুলো এবার ফেস করলাম স্ট্রাকচার, সেগুলো নিয়ে তো ইন্টেন্সিভলি আমরা কাজ করছি। এটার ভবিষ্যতে ইনশাল্লাহ এটা আর ফেস হবে না। থ্যাংক ইউ। জি, আমার নাম তানভীর খন্দকার, আমি দীপ্ত টেলিভিশনে কাজ করি। জনাব উপদেষ্টা, আপনার কাছে আমার প্রশ্ন, আমার সহকর্মী গাজী টেলিভিশনের সহকর্মী রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং চলছিল। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। কিছু ব্যক্তি মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, তাদের দ্বারা বিভ্রান্ত না হতে নেতাকর্মী ও জনগণকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বেগম জিয়াকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। দুর্নীতির 2 মামলায় কারাবন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 5 আগস্ট পরবর্তী আইনি প্রক্রিয়ায় অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় সর্বোচ্চ আদালত থেকে খালাসও পান তিনি। বিএনপি নেত্রীর কারাবন্দী জীবন নিয়ে লেখা রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, দলীয় কর্মীদের আন্দোলনেই বেগম খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছেন। মামলা প্রত্যাহার ও তা থেকে মুক্তি পেলেই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল। যারা লড়াই করেছে, যে মহিষী নেত্রীর জন্য, তাদের লড়াইয়ের দেশের বেগম খালেদা জিয়া এখন মুক্ত, তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে,
তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের পর কিছু মানুষ দেশে বিভক্তি তৈরি করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় থাকতে অশুভ প্রতিযোগিতা করছেন কেউ কেউ। বিভেদ রুখে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। আমি জানি না, কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। বেগম জিয়ার চিকিৎসা নিতে বিদেশে যেতে সব ধরনের সহযোগিতা করায় কাতারের আমির ও যুক্তরাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায় বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। 2008 থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যন্ত 2000-এর বেশি নেতাকর্মীকে ক্রসফায়ার ও হত্যার অভিযোগ আনা হয়। এছাড়া 153 জনকে গুমের অভিযোগ করা হয়েছে ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো বিএনপির প্রতিনিধি দল। আওয়ামী লীগের আমলে সারা দেশে 2276 জন বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেছে দলটি। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় শতাধিক ব্যক্তিকে। জেলাভিত্তিক ক্রসফায়ারে নিহত নেতাকর্মীদের তালিকা সংযুক্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিএনপিকে ধ্বংস ও নিশ্চিহ্ন করতেই নেতাকর্মীদের গুম করে হত্যা করে সে সময়ের আওয়ামী লীগ সরকার। 2008 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার, অবৈধ সরকার, এই যে আমাদের বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 153 জনকে গুমের অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। একের পর এক আমাদের দলের নেতাকর্মীদের গুম করেছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 153 জনের গুমের তালিকা, যে গুমের মধ্যে হত্যাও করা হয়েছে, এখনো পর্যন্ত গুমও আছে, তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম। গুম ও ক্রসফায়ারের অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। মামলার আরেক আসামির আবেদন বিচারাধীন থাকায় 14 জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ। শেষ হয়েও হইল না শেষ। 3 দিন ধরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রুদ্ধশ্বাস শুনানি হয় আপিল বিভাগে। যুক্তিতর্ক উপস্থাপন করেন বেগম জিয়ার আইনজীবী, রাষ্ট্রপক্ষ ও দুদক। রীতিমতো পোস্টমর্টেম করা হয় মামলার। বৃহস্পতিবার বেগম জিয়ার খালাস চেয়ে আপিলের শুনানি যখন শেষ হয় তখনই ঘটে নাটকীয়তা। জানা যায়, মামলার দণ্ডপ্রাপ্ত আরেকজন আসামি এখনও আপিলের প্রস্তুতি সম্পন্ন করতে পারেননি। তখনই শুনানি ফের মুলতবি করার সিদ্ধান্ত হয়। পরবর্তী দিন ধার্য করা হয় 14 জানুয়ারি। এদিন শুনানির শেষের দিকে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিচারিক আদালতে দেয়া বেগম জিয়ার বক্তব্য তুলে ধরতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ব্যারিস্টার কায়সার কামাল। বলেন, বিচারের নামে প্রহসন করা হয়েছে বেগম জিয়ার সঙ্গে। মাদ্রাসায় যে একটা কোর্ট বসিয়েছিল পলাতক শেখ হাসিনা, সেই আদালতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, সেই ট্রিটমেন্টটা আপনারা দেখেছেন সাংবাদিক ভাইয়েরা। ওনাকে কখনো বসতে পর্যন্ত দেওয়া হয়নি। বিএনপির আইনজীবীদের দাবি, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই সাজা দেওয়া হয় বেগম জিয়া ও তারেক রহমানকে। সর্বোচ্চ আদালতে ন্যায় বিচারের প্রত্যাশা তাদের। বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা কোনো বিচার হয় নাই,
একতরফাভাবে 5 বছরকে 10 বছরের সাজায় উন্নীত করেছে। এদিনও দুদকের আইনজীবী বলেন, দুর্নীতি, অনিয়ম কিংবা বিশ্বাস ভঙ্গের কোনো প্রমাণ নেই মামলার নথিপত্রে। 91 থেকে 93 এটা হচ্ছে ট্রাস্ট গঠন হয়েছে যে 93 সালে, ওটা হচ্ছে ছিল অ্যাকাউন্টে ছিল, প্রাইম মিনিস্টার্স ফান্ডের অ্যাকাউন্টে ছিল। না 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির এই মামলায় জেলে যেতে হয় বেগম জিয়াকে। পরে নজিরবিহীনভাবে হাইকোর্টে এসে বিএনপি নেত্রীর সাজা বাড়ানো হয়। এ মামলায় 2 বছর 1 মাস 13 দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি খুঁজতে দুদকের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা। এছাড়া বিগত সরকারের সময় সুবিধাভোগী শীর্ষ 9 ব্যবসা প্রতিষ্ঠান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে যৌথ কমিটি গঠন করেছে দুদক। এদিন 3100 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে সাবেক এমপি নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভ্যুত্থানের মুখে পালানোর পর থেকে প্রতিদিনই শেখ হাসিনার নিত্য নতুন দুর্নীতি ফিরিস্তি দৃশ্যপটে আসছে। মেগা প্রকল্পে লুটপাট, প্লট বরাদ্দ কিংবা বিদেশে অর্থ পাচার সহ রয়েছে নানা দুর্নীতির অভিযোগ। এমন প্রেক্ষাপটে দুদকের নেতৃত্বে এনবিআর, সিআইডি ও বিএফআইউ এর সমন্বয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এদিন এসালম, বেক্সিমকো, বসুন্ধরা সহ বিগত সরকারের সময় সুবিধাভোগী 9 ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে প্রত্যেকটির জন্য আলাদা 3 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। এদিকে রাজনীতির মাঠে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত ফরিদপুর 4 আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী অবৈধ সম্পদ গড়েছেন সমান তালে। দুদকের মামলায় বলা হয়েছে 3100 কোটি টাকার অবৈধ লেনদেন ও 19 কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন নিক্সন দম্পতি। আর 441 কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে নরসিংদী 2 আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 1402 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তার অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। সাবেক মন্ত্রী এমপিদের অস্বাভাবিক লেনদেনের পেছনে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে দেয়া চিঠির অপেক্ষায় আছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানানো হয়। কতদিন উত্তর না দিয়ে পারবে বা কূটনৈতিক প্রক্রিয়া কি, কূটনৈতিক প্রক্রিয়ার অনেক ইন্টিগ্রেসিস আছে, তো এটার মধ্যে সবকিছুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তর হয় না। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। এর মাঝখানে কি হবে বা এটার কূটনৈতিক রীতিনীতি কি, এটা আপনাদের জন্য ওপেন ফর ইন্টারপ্রিটেশন। সময় সংবাদে আরো থাকছে। 43তম বিসিএস থেকে বাদ পড়া 227 জনের বেশিরভাগই যোগ দিতে পারবেন চাকরিতে। যাচাই হচ্ছে আবেদন, জানালেন সচিব। সরকারি কর্মকর্তারা পাবেন মহার্ঘ ভাতা। সৌদি সরকারের নিয়ম মেনে হজ যাত্রী পাঠানোর ক্ষেত্রে এজেন্সিগুলোর জন্য 1000 জনের কোটা বাধ্যতামূলক করা হয়েছে। এর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আগের সর্বনিম্ন 500 জনের কোটা বহাল রাখার দাবি জানিয়েছে বেসরকারি হজ এজেন্সি সংগঠন হাব। দাবি না মানলে হজ কার্যক্রম বাতিলের হুঁশিয়ারিও দেয়া হয়েছে এক সংবাদ সম্মেলন থেকে। আগের বছরগুলোতে এজেন্সিগুলোর ক্ষেত্রে হজ যাত্রীর কোটা ছিল সর্বনিম্ন 100 থেকে সর্বোচ্চ 300 জনের। সৌদি সরকারের নিয়ম পরিবর্তনের প্রেক্ষাপটে গত 29 ডিসেম্বর সর্বনিম্ন কোটা করা হয় 500। তবে হঠাৎ করেই 4 জানুয়ারি এজেন্সি প্রতি 1000 জনের কোটা দিয়ে বিজ্ঞপ্তি দেয় ধর্ম মন্ত্রণালয়। মধ্য দিয়ে সমাপ্ত হয়ে থাকে। মন্ত্রণালয় জানিয়েছে সৌদি সরকার এজেন্সির প্রতি কোটা 2000 করেছিল। এর বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকে এজেন্সির প্রতি কোটা 250 করার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সৌদি সরকার সর্বনিম্ন 1000 জনের অনুমোদন করেছে। এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা না থাকায় নির্দেশনা মেনেই কাজ করতে হবে এজেন্সিগুলোকে। জেদ্দায় সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
ডক্টর তৌফিক বিন ফৌজান আল রাবিয়ার সাথে অনুষ্ঠিত সভায় আমি তাকে কয়েকবার এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর সংখ্যা গত বছরের ন্যায় 250 জন করার বিশেষ অনুরোধ করি। আমার পুনঃ অনুরোধের প্রেক্ষিতে তিনি বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। হজ যাত্রীদের জন্য সেবাদানকারী কোম্পানি ও তাঁবু এলাকা নির্বাচন, মক্কা ও মদিনার হজ যাত্রীদের জন্য বাড়ি এবং হোটেল ভাড়া, ক্যাটারিং ও কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য 8 জানুয়ারি বাংলাদেশকে চিঠি দেয় সৌদি সরকার। এসব কাজ সম্পাদনের সময় বেঁধে দেওয়া হয় 14 ফেব্রুয়ারি পর্যন্ত। উপদেষ্টা জানালেন, হজ চুক্তি সম্পাদনের জন্য শুক্রবার সরকারের একটি প্রতিনিধি দল যাবে সৌদি আরবে। বাংলাদেশে হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন কোটা 500 জন করার আবেদন সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কমিটি কর্তৃক অনুমোদন করা হয়নি। অর্থাৎ বাংলাদেশ এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রী 1000 জনই থাকবে। এদিকে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে হাব সদস্যরা কোটা 500 জনে রাখার দাবি জানান। বলেন, বর্ধিত কোটা অযৌক্তিক, যা পূরণ করা সম্ভব নয়। তাদের দাবি না মানলে হজ কার্যক্রম বাতিলের হুঁশিয়ারিও দেয়া হয় সংবাদ সম্মেলনে। 1000 হাজিদেরকে সঠিকভাবে সেবা দিতে পারবেন না। সরকারের নির্দেশনায় 500 কোটা আমরা করে ফেলেছি, সেটা যেন বহাল থাকে। 2025 সালের হজের জন্য বাংলাদেশের কোটা 1,27,000-এর মধ্যে নিবন্ধন করেছেন 87,100 জন। এরই মধ্যে এজেন্সিগুলোর জমা দেয়া 74 মিলিয়ন রিয়ালও সৌদি সরকারের কাছে পাঠানো হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রমজানে খাদ্যপণ্যের ঘাটতি হবে না, তবে দ্রুত দাম নিয়ন্ত্রণে সরকারের হাতে আলাদিনের কোনো চেরাগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। সকালে সচিবালয়ে তুর্কি বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কথা বলেন তিনি। সংকট না থাকলেও ঊর্ধ্বমুখী চালের বাজার সরকারকে শঙ্কায় ফেলেছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। এশিয়া ও ইউরোপের সংযোগকারী দেশ তুরস্ক এবার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। অবকাঠামো, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ আগ্রহ দেশটির। এদেশের সামরিক খাতেও বিনিয়োগ করতে চায় তুরস্ক। এ লক্ষ্যে বৃহস্পতিবার সকালে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন দেশটির সফররত বাণিজ্য মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তুরস্কের বিনিয়োগ আগ্রহের কথা জানান বাণিজ্য উপদেষ্টা। খাদ্য থেকে শুরু করে আমাদের শিল্প, আমাদের স্বাস্থ্য, আমাদের ইন্ডাস্ট্রি, তাদের জন্য বিশেষায়িত কোনো ইকোনমিক জোনও প্রতিষ্ঠা করতে হয়। সেগুলো সহ রিনিউয়েবল এনার্জি সেক্টরে সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। জয়েন্ট ইকোনমিক কাউন্সিলে আমরা এই জিনিসগুলোকে ফাংশনাল আলোচনাগুলো করব। এবং এ সময় সাংবাদিকদের সঙ্গে দেশের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। বিশেষ করে রমজানকে সামনে রেখে পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কার কথা জানতে চাইলে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি। কোনো আলাদিনের চারাগ নেই যেটাতে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। চাল আমদানিতে প্রায় 63% মতো আমদানি শুল্ক ছিল, যেটাকে আমরা 3% নামিয়ে নিয়ে এসেছি। আমদানি শুরু হলেই যদি কেউ মজুদ করে থাকে অন্যায্যভাবে, এই মজুদটাও তারা ছাড়তে বাধ্য হবে। কোনো সংকট না থাকলেও ঊর্ধ্বমুখী চালের বাজার সরকারকে শঙ্কায় ফেলেছে বলেও জানান উপদেষ্টা। অন্য কোনো পণ্যে আমার জানা মতে তেমন কোনো অসঙ্গতি নেই বলে আমার ধারণা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ শাসনামলে পুঁজিবাজারে সংঘটিত লুটপাট অনুসন্ধানের অগ্রগতি না থাকায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে বাজার সংশ্লিষ্টরা। এ কারণে বাজার কারসাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে তারা মনে করেন। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা উঠে এসেছে। আওয়ামী লীগ সরকার আমলে 1996 সালে ও পরে 2010 সালে বড় ধরনের ধসের মুখে পড়ে দেশের পুঁজিবাজার। ব্যাপক অনিয়ম ও শত শত কোটি টাকা লুটপাটে নিঃস্ব হন হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারী। রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব দুর্নীতির অনুসন্ধানে কোনো অগ্রগতি নেই বলে মনে করেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবি এর সভাপতি। আমরা ডিসেন্ট্রালাইজেশন থেকে সেন্ট্রালাইজেশনে চলে যাচ্ছি। কমিশনকে যে পরিমাণ পাওয়ার দেওয়া আছে, যে পরিমাণ ক্ষমতা দেওয়া আছে স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট রেগুলেট করার জন্য, আমরা আশা করব যে কমিশন তার পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে।
এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর চেয়ারম্যান বলেন, দুর্বল কোম্পানির শেয়ারই পুঁজিবাজারে কারসাজির অন্যতম হাতিয়ার। পরিস্থিতি রোধে তার নেতৃত্বে ডিএসই ভূমিকা রাখতে চায়। অনেকগুলা মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউস অত্যন্ত দুর্দশাগ্রস্ত আছে নেগেটিভ ইকুইটির জন্য। সেটা নিয়ে কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি, বা ব্যাংকের বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর যে ক্যাপিটাল মার্কেট রিলেটেড এক্সপোজার লিমিট আছে সেটাকে কিভাবে বাজার সহায়ক করা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমার জন্য ফ্লোর প্রাইসকে দায়ী করেন আর্থিক খাতের এই বিশেষজ্ঞ। দাবি জানান আসছে বাজেটে বাজার বান্ধব নীতি গ্রহণের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 43তম বিসিএস থেকে বাদ পড়া 227 জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সচিবালয়ে এই সংক্রান্ত সভা শেষে তিনি জানান, আবেদন যাচাই শেষে শিগগির। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। এবছর থেকে পেনশনভোগীরাও মহার্ঘ ভাতা পাবেন বলে জানান তিনি। গত 1 জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া 43তম বিসিএস এর 227 জন চাকরি প্রার্থী। সরকারি কর্ম কমিশন পিএসসির সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে কেন বাদ পড়েছেন তা জানতে প্রশ্ন রাখেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপনে তাদের অন্তর্ভুক্তির দাবিও জানান। বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, গুরুতর অপরাধের সঙ্গে জড়িতরা ছাড়া বাদ পড়া 227 জনের বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন। শিগগিরই তদন্ত শেষ হবে জানিয়ে বলেন, দ্রুত সময়ে এটি বাস্তবায়ন করা হবে। 227 জনকে নিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য তদন্ত এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি দে উইল গেট ইট। এটা যাতে বাস্তবায়ন করা যায় পুরা প্রশাসন তড়িৎ গতিতে কাজ করবে। এদিকে আসন্ন বাজেটেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা বরাদ্দ রাখার কথা জানিয়ে তিনি বলেন, এবছর থেকেই পেনশনভুক্তরাও মহার্ঘ ভাতা পাবেন। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে। এই বাজেট মানে হলো 30 জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। তবে কত শতাংশ ভাতা দেয়া হবে সেটি অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করতে পারবে বলে জানান সিনিয়র সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আন্তঃক্যাডার দ্বন্দ্বে উত্তাপ বাড়ছে জনপ্রশাসনে। পাল্টাপাল্টি কর্মসূচিতে উপেক্ষিত সরকারি আচরণবিধিও। বিশ্লেষকরা মনে করছেন, দাবি জানাতে নিয়ম মাফিক পথে হাঁটতে হবে সরকারি কর্মচারীদের। তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার পথ খোলা রয়েছে সরকারের সামনে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া উচিত সরকারের নীতি নির্ধারকদের। এছাড়া পদোন্নতি, সুযোগ সুবিধা আর মর্যাদার ক্ষেত্রে বৈষম্য কমাতে পারলে আগামীতে জনপ্রশাসনও হবে গতিশীল ও জনবান্ধব। ফারুক ভিন রবিনের রিপোর্ট। সরকারি চাকরিতে দীর্ঘদিন সুপ্ত থাকা আন্তঃক্যাডার দ্বন্দ্ব এখন রূপ নিয়েছে প্রকাশ্য বিরোধে। পাল্টাপাল্টি দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে নামছেন জনপ্রশাসনের কর্মকর্তারা। নজিরবিহীন পরিস্থিতির মধ্যে জারি হয় সরকারের কঠোর বার্তা। এমন অবস্থায় কর্মসূচি কিংবা বক্তব্য বিবৃতিতে আগের তুলনায় কিছুটা নমনীয় বটে। তবে নিজেদের দাবি থেকে সরে আসেনি কোনো পক্ষই। মূলত উপসচিব পদে পদোন্নতি সংক্রান্ত ইস্যুতে প্রশাসন ক্যাডারের সঙ্গে বিরোধ বাধে বাকি ক্যাডারগুলোর কর্মকর্তাদের। বিশ্লেষকরা মনে করেন, প্রতিবেদন তৈরির আগেই জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য কিছু সুপারিশ সামনে আসায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। তাদের কিছু বক্তব্যের কারণে এই অবস্থাটার সৃষ্টি হয়েছে। রিপোর্ট দেওয়ার আগে এতটা খোলাখুলিভাবে কথা বলাটা ঠিক হয় নাই। কিন্তু জনপ্রশাসনকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এই সময়ে করণীয় কি? বিশ্লেষকরা মনে করেন, সরকারের কঠোর হওয়ার সুযোগ আছে, তবে প্রাথমিক অবস্থায় জোর দিতে হবে আলোচনার উপর। সংস্কার কমিশনকে একটু সময় দেওয়া উচিত, তারা তাদের মতো করে এই রিকমেন্ডেশনগুলো করুক এবং সরকার সেটা বিবেচনা করে সবার সঙ্গে অন্য যে স্টেক হোল্ডার আছেন এই 26 টাকার স্টেক হোল্ডারের সঙ্গে নিয়ে আলোচনা করুক, দেন একটা রেজাল্ট আসবে। সেই সময় পর্যন্ত সব পক্ষকে একটু রিস্ট্রেইন থাকতে হবে। এখন তারা
অনেকটা শোভনীয় পর্যায়ে আসছে। আমার মনে হয় আস্তে আস্তে এটা আরও নমনীয় হয়ে যাবে। আর যদি শেষ পর্যন্ত না হয় তখন তো সরকারকে কঠোর অবস্থান নিতেই হবে। সরকারের আর কোনো উপায় থাকবে না, কারণ আগে তো জনস্বার্থ। আর জনপ্রশাসনে আন্তঃবিরোধী দ্বন্দ্বের স্থায়ী সমাধান কি? সমস্ত ক্যাডারের সুযোগ সুবিধা যদি সেম করা যায়, একই রকম কাছাকাছি করা যায়, একই রকম করা যায়, তাহলে একটা চেঞ্জ আসবে। তো যদি সবাইকে আপনি সমান সুযোগ সুবিধা দেন, তাতে কি দাঁড়াবে? তখন হচ্ছে এই এক ক্যাডারের উপর আরেক ক্যাডারের যে কন্ট্রোলটা, ডমিনেশনটা, এই ডমিনেন্স তখন থাকবে না। পদোন্নতির বঞ্চনা যদি কোনো ক্যাডারেই না থাকে, তাহলে কিন্তু এই যে আন্তঃক্যাডার বৈষম্য এবং ক্যাডার বিরোধ, এইটা কিন্তু আপনা থেকেই কমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসনের জন্য প্রয়োজন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের পদোন্নতি আর যথাযথ জায়গায় পদায়ন। আমার মনে হয় ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক নানা সংকটের পাশাপাশি বছর জুড়ে চরম অস্থিরতার পরেও সদ্য বিদায়ী বছরে ৩৮ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। ৭% প্রবৃদ্ধি হিসাবে, যা আগের বছরের তুলনায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার বেশি। চড়া মূল্যের ম্যানমেড ফাইবারের তৈরি পোশাক উৎপাদন বাড়িয়ে বাড়তি আয় হলেও সংকটের মুখে রফতানি কিছুটা কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। সাক্ষরচুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ছাত্র জনতার গণ আন্দোলনে পুরো জুলাই আগস্ট উত্তাল বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গার্মেন্টস শিল্পের উৎপাদন। এরপর আওয়ামী লীগ সরকারের পতন হলে শুরু হয় নতুন করে গার্মেন্টস শিল্পের অস্থিরতা। কিন্তু এত সংকটের মাঝেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গার্মেন্টস শিল্প। বিশেষ করে সদ্য বিদায়ী বছরে ৩৮.৪৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। অথচ সংকটবিহীন 2023 সালে ৩৫.৮৮ বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছিল। 7% গ্রোথ আমরা দেখতে পাচ্ছি ভ্যালুর দিক দিয়ে। জ্যাকেট এক্সপোর্ট করছি প্রচুর পরিমাণে, ব্লেজার এক্সপোর্ট করছি, সেগুলো সবগুলো এফওবি আপনার $10 to $15 উপরে। বিজিএমই এর তথ্য অনুযায়ী 2024 সালে প্রবৃদ্ধি অর্জনে বড় ধরনের ভূমিকা রেখেছে নিটওয়্যার পণ্য, যার পরিমাণ 20.52 বিলিয়ন মার্কিন ডলার। তার বিপরীতে ওভেন পণ্য রপ্তানি হয়েছে 17.95 মার্কিন ডলারের। সাম্প্রতিক সময়ে পরিমাণগতভাবে তৈরি পোশাকের রপ্তানি কিছুটা কমলো। ম্যানমেড ফাইবারের স্পোর্টসওয়্যার এবং অ্যাক্টিভওয়্যারের চাহিদা বাড়ায় বাংলাদেশের রপ্তানি আয়ে গতি স্বাভাবিক থাকছে। ম্যানমেড ফাইবারের এই পোশাকগুলো এখন কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এত জনপ্রিয়, কারণ আসলে মানুষের এখন কিন্তু রুচি চেঞ্জ হয়েছে। একই সঙ্গে কয়েক বছর আগেও বাংলাদেশের গার্মেন্টস শিল্পের মূল বাজার ইউরোপ এবং আমেরিকা কেন্দ্রিক হলো, এখন পরিস্থিতি অনেকটা পাল্টে যেতে শুরু করেছে। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মতো অপ্রচলিত বাজারেই রফতানি আয় বাড়ানোর স্বপ্ন দেখছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এই সময়টা আমাদের যদি পরিস্থিতি স্থিতিশীলতায় আমরা নিয়ে আসতে পারি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার মধ্যে কস্ট যদি আমরা মিনিমাইজ করতে পারি, একটা মাইন্ডসেট করতে পারি টু গ্রো ইন দ্য বিজনেস, এক্সপোর্ট বিজনেস, এটার জন্য সবার সহায়তা প্রয়োজন। বাংলাদেশে বর্তমানে বিজিএমই এর আওতাধীন 2564টি গার্মেন্টস কারখানা পুরোদমে চালু রয়েছে। বাংলাদেশের রপ্তানি আয়ের শীর্ষস্থানে রয়েছে তৈরি পোশাক খাত। আবার এ খাতকে পড়তে হচ্ছে নানামুখী জটিলতায়। সম্ভাবনা থাকার কারণে বিদেশি বায়াররা দামি পণ্য তৈরির ক্ষেত্রে বেছে নিচ্ছে বাংলাদেশকে। আবার সেই সম্ভাবনা নষ্ট হচ্ছে গার্মেন্টস ক্ষেত্রে অস্থিরতার কারণে। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। খেলার খবর। সাকিব আল হাসানের দ্বিতীয় দফার বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল এখনও হাতে পায়নি বিসিবি। তবে বোলিং অ্যাকশনের ফলাফল যাই হোক না কেন, এই অলরাউন্ডারের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্যে শর্ত আছে আরও। সরকারি নির্দেশনা এখনও জানেন না বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। স্রেফ ব্যাটার হিসেবে খেলানো হবে কিনা সাকিবকে, সে বিষয়েও সিদ্ধান্ত ঝুলে আছে নীতি নির্ধারণী মহলে। বছর খানেক আগেও সাকিবের এমন পরিণতির কথা ভাবেননি খোদ নিন্দুকেরাও। তবে সময়ের পরিক্রমায় সেটাই এখন বাস্তবতা। সব হারানো সাকিব এখন নিজের বোলিং অ্যাকশন নিয়েই আছেন ধোঁয়াশায়।
চেন্নাইতে গত মাসে দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন এই বাঁহাতি। চারদিকে নানান গুঞ্জন থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল হাতে পায়নি বিসিবি। কিছু কিছু তথ্য আমরা জানি, কিন্তু সব তথ্যগুলি একসাথে করে দেওয়াটা জরুরি। বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসাথে দেবো। আমি আশা করবো যে খুব দ্রুত একটা প্রেস রিলিজ যাবে ক্রিকেট বোর্ড থেকে, যেন এই ব্যাপারে কোনো সন্দেহ না থাকে যে ওর এক্সাক্ট অবস্থানটা এই মুহূর্তে কি। যদি বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারেন সাকিব, সেক্ষেত্রে স্রেফ ব্যাটার হিসেবে বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নেও সোজা সাপটা উত্তর নেই। আপাতত বোর্ড কর্তা বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে। তবে 37 পেরোনো এই ক্রিকেটারের জন্য সে সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। এটা মূলত সিলেক্টরদের ভাববার বিষয়। তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবেন। অবশ্য বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করলেও নিশ্চয়তা নেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকার। সাবেক সংসদ সদস্যের ব্যাপারে সরকার অনাপত্তিপত্র দেবে কিনা তা এখনো জানেন না বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। গভর্নমেন্ট ক্লিয়ারেন্সের ব্যাপারটা আমি 100% শিওর না, বাট হয়তো প্রেসিডেন্টের সাথে আলাপ হতে পারে, বাট যদি হয়ে থাকে দ্যাটস গুড। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার ডেডলাইন আগামী 12ই জানুয়ারি। যদিও দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে এরপরেও, তা করা যাবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি খুঁজতে এবার দুদকের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরতে ভারতকে দেয়ার চিঠির অপেক্ষায় বাংলাদেশ। এবং ক্ষমতা টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতার অভিযোগ মির্জা ফখরুলের, বিচারের দাবি নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। 2000-এর বেশি নেতাকর্মীকে হত্যার অভিযোগ দায়ের। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।